আচ্ছা, তো আজকে ক্লাস 7-এ আমরা সোশ্যাল মিডিয়াতে কিভাবে পোস্ট করতে হবে এবং কি টাইপের পোস্ট। এখন আপনারা হয়তো বলতে পারেন যে আমরা তো পোস্ট করতে পারি, তাহলে এই ক্লাসটা নেওয়ার কি দরকার। হ্যাঁ, পোস্ট করতে পারি, বাট আমরা যেহেতু আলাদাভাবে প্রোফাইল ক্রিয়েট করছি, যেহেতু এইটার বেসিসে আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল যে প্রোফাইল আছে সেখানে আমরা যে কোনো টাইপেরই পোস্ট দিতে পারি, বাট আমাদের যেহেতু মেইন টার্গেট হচ্ছে বাইরের ক্লায়েন্ট আনা, পাশাপাশি আমরা যখন ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই ফাইবারের অ্যাকাউন্টের যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটাকে আমরা এই সোশ্যাল মিডিয়া গুলোর মাধ্যমে ব্যাকলিঙ্ক করব। কারণ আমরা যতদিন না ব্যাকলিঙ্ক করা শিখবো, যতদিন না আমরা ফাইবারের প্রোফাইল গিগটাকে এরকম ব্যাকলিঙ্ক করব, ততদিন আমাদের গিগের ইমপ্রেশন ক্রিয়েট হবে না। আর ইমপ্রেশন না আসলে আমাদের গিগ সামনের পেজে আসবে না। সামনের পেজে না আসলে আমরা ফাইবার থেকে অর্ডার পাবো না। এবং যারা বেসিক ফ্রিল্যান্সার বা একদম বিগিনার ফ্রিল্যান্সার, তারা সবার প্রথমে ফাইবারকেই টার্গেট করবে। আমাদের সেম কাজ, আমরা প্রথমে ফাইবারকেই টার্গেট করব, দেন আমরা ধীরে ধীরে যেদিকে মুভ করা দরকার আমাদের ফাইবারই বলে দিবে, বা হচ্ছে আমাদের কাজের গতিই বলে দিবে যে আমাকে কোন দিকে মুভ করতে হবে। ঠিক আছে, সো আজকে আমরা দেখবো যে সোশ্যাল মিডিয়ার পোস্ট আর পোস্ট ক্রিয়েট অ্যান্ড পাবলিক, মানে পোস্টটাকে আমরা কিভাবে ক্রিয়েট করব, তারপরে আমরা কিভাবে পাবলিক করব, অ্যান্ড এই পোস্টটা ক্রিয়েট করার সময় আমরা কি কি বিষয় মাথায় রাখবো। ঠিক আছে, সবগুলো দেখবো, এবং হিউম্যানাইজ করতে হয় কিভাবে একটা পোস্টকে, সেটাও আমরা দেখবো। সো সবকিছু মিলে আজকে আমাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি আমরা কিভাবে বাড়াতে পারি সেই বিষয়টাই আজকে আমরা কাভার করব। সো সবার প্রথম হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া অলরেডি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার, এই তিনটা অলরেডি আমরা ক্রিয়েট করছি। ঠিক আছে, এই তিনটা যে আমরা ক্রিয়েট করছি, এই তিনটার মধ্যে আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমাদের ইনস্টাগ্রামেও মনে কিছু গ্রুপ আছে। আচ্ছা, ইনস্টাগ্রামে কি কোনো গ্রুপ আছে? আমাকে একটু ইনশিওর করেন। ইনস্টাগ্রামে? নো। না না না, নাই তো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে ফেসবুক গ্রুপ আর হচ্ছে টুইটারে কিন্তু গ্রুপ আছে। ঠিক আছে, তো আমরা এই গ্রুপগুলোতে জয়েন হব। এখন কথা হচ্ছে এই গ্রুপে জয়েন হওয়ার কারণ কি, বা গ্রুপগুলোতে জয়েন হলে আমাদের লাভ কি। প্রথম লাভ যেটা বলি, আমরা গ্রুপ গুলোতে জয়েন হলেই যে আমরা কাজ পাবো এরকম কিন্তু না। ঠিক আছে, আমরা গ্রুপগুলোতে জয়েন হব কিসের জন্য? আমরা গ্রুপগুলোতে মেইনলি জয়েন হব তাদেরকে হেল্প করার জন্য। ঠিক আছে, যারা বিভিন্ন ইস্যু নিয়ে আসবে তাদেরকে আমরা হেল্প করার জন্য এই গ্রুপগুলোতে জয়েন হব। আচ্ছা, একটু দাঁড়ান। আজকে অ্যাটেন্ডেন্স শিটটা কি দেওয়া হয়েছে? না ভাইয়া, দেওয়া হয় নাই। না, এখনো দেয়নি। আচ্ছা, ঠিক আছে। এখনো দেয়নি ভাইয়া। আজকের ক্লাস রেকর্ড হচ্ছে তো, তাই না? জি ভাইয়া, রেকর্ড জি হচ্ছে। ভাইয়া, রেকর্ডিং হচ্ছে তো। আচ্ছা, আমরা গ্রুপগুলোতে জয়েন হব মানুষদের, অন্য মানুষরা যে ইস্যু নিয়ে আসবে বা যে ফিক্স নিয়ে আসবে, আমরা সেগুলোকে ফিক্সিং করে দেবো। ঠিক আছে, ধরেন যে কোনো একটা সমস্যায় পড়ছে, যে ভাইয়া আমার এটা সমস্যা হয়েছে, এটাকে সলভ করব কিভাবে, আপনারা চেষ্টায় থাকবেন সেই সলভটা দেওয়ার। কোনো মার্কেটিং না। ঠিক আছে, আমরা আপাতত কোনো মার্কেটিং করব না। গ্রুপগুলোতে জয়েন হয়ে আমরা আমাদের মুখটাকে পরিচিত করব। ঠিক আছে, গ্রুপের মধ্যে এমন ভাবে পরিচিত করব যাতে বোঝে যে আমাদের সব পোস্টের মধ্যেই কোনো না কোনো একটা ইন্টারাকশন আছে। ঠিক আছে, আমরা হেল্প করতে পারি আর না পারি, যেটাই হোক না কেন, ধরেন অন্য একজন হেল্প করবো, আমরা সেখানেও একটা যে কমেন্ট করতে পারি যে আচ্ছা ঠিক আছে, আপনার সলিউশনটা খুব ভালো লাগলো। ঠিক আছে, এই টাইপের অ্যাক্টিভিটি আমরা গ্রুপগুলোতে দেখাবো। এটা মেইনলি বিশেষ করে দেখাবো আমরা ফেসবুক গ্রুপগুলোতে। ঠিক আছে, আরেকটা কথা বলি, ফেসবুক আমরা লোকাল যে গ্রুপ, বাংলাদেশি যে গ্রুপ, আমরা এগুলোতে জয়েন হব না। আমরা কিন্তু ফেসবুকের ইউএসএ, ইউকে, কানাডা, চায়না, ঠিক আছে, এই টাইপের গ্রুপগুলোতে জয়েন হব, অর্থাৎ বাইরের দেশের গ্রুপগুলোতে জয়েন হব, আমাদের দেশের গ্রুপে জয়েন হব না। ঠিক আছে, এর কারণ হচ্ছে আমাদের দেশের গ্রুপে আপনি যখন জয়েন হবেন, আপনি কোনো কারণে একটা যদি পোস্ট করেন, ওই পোস্টের মধ্যে ধরেন যে আপনি আপনার ফাইবারের গিগটাকে দিয়েছেন। ঠিক আছে, ফাইবারের গিগটাকে ওখানে লিঙ্ক হিসেবে দিয়েছেন। তো যখনই লিঙ্ক হিসেবে দিয়েছেন, বাংলাদেশের কোনো একজন মানুষ যখন এখানে ক্লিক করবে, নিজের দেশের প্রোফাইল হওয়ার কারণে এইখানে ইমপ্রেশনটা পড়বে কম। ঠিক আছে, এটা একটা কারণ। আর বাইরের দেশে যখন একটা ক্লায়েন্ট আপনাকে একটা আপনার গিগে ক্লিক করবে বা লিঙ্কটায় ক্লিক করবে, তখন আপনার ইমপ্রেশনটা বাড়বে। ঠিক আছে, এবং ক্লিকের রেশিওটা ভালো থাকবে।
সো এই কারণে আমরা বাইরের মানুষকে টার্গেট করবো, আর আমরা দেশের মানুষকে কখনোই টার্গেট করবো না। এটা আপনারা এমনি দেশের গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকতে পারেন আপনাদের হেল্পের জন্য, বাট আসলে কতটা ইফেক্টিভ সেটা আমি জানি না। বাট আমাদের মেইন ইফেক্টিভ কোনো একটা গ্রুপের জন্য আমরা অবশ্যই বাইরের গ্রুপগুলোতে জয়েন হবো। ডেইলি 3টা থেকে 4টা গ্রুপে জয়েন হবো, এর বেশি না, ঠিক আছে? ডেইলি 3টা থেকে 4টা করে গ্রুপে জয়েন হবো, এর বেশি না। দেন অ্যাক্টিভ অল দ্য গ্রুপস, আমরা অবশ্যই এই গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকবো। ওই যে যেটা বললাম সবার প্রথমে, অ্যাক্টিভ থাকার মেইন কারণ হচ্ছে কি, যখনই কেউ একটা হেল্প চাবে আমরা চ্যাট জিপিটি করব, জেমিনি করব, বা নিজে যদি সলিউশন জানি সেই সলিউশনটাকে সাথে সাথে পাঠিয়ে দেবো। এতে আমাদের কাজ আসুক না আসুক, কাজটা কিন্তু মেইন না, আপনার গ্রুপের মধ্যে একটা পরিচিতি বাড়বে। যখন গ্রুপের মধ্যে পরিচিতি বাড়বে, পরবর্তীতে দেখা যাবে কেউ একজন এসেই ডিরেক্ট আপনাকে বলতে পারে যে এই তুমি তো এগুলো সলভ করো, আমাকে দেখো তো এই কাজটা তুমি করতে পারো কিনা, এরকম কিছু একটা অফার আপনি পাইতে পারেন। অথবা আরো কিছু থাকে, যেমন ওই যে আমি কমেন্ট মার্কেটিং এর কথা বলছিলাম আমাদের ওয়ার্কশপে, ঠিক আছে? সো ওনাকে যেদিন নিয়ে আসবো, উনি আসলে কিভাবে কমেন্টিং গুলো করে, একটা পোস্টকে দেখে পোস্টের নিচে কিভাবে কমেন্ট গুলো করে, ওনার থেকে যদি এই ধরনের কথাবার্তা আরো শোনেন, তাহলে এই পাশে আপনারা আরো বেশি মোটিভেটেড হবে, ঠিক আছে? জাস্ট কমেন্টের মাধ্যমে কিন্তু তিনি খুব সুন্দর সুন্দর কাজ নিয়ে আসে, ঠিক আছে? উনি কমেন্ট করে দিয়ে আসে, পরবর্তীতে ক্লায়েন্ট ওনাকে খুঁজে বেড়ায়, ঠিক আছে, যে এ আমাকে এই কমেন্ট করে গেল কেন, ঠিক আছে? তার মানে কমেন্টের মধ্যে কিছু না কিছু আছে যেটার কারণে তাকে খুঁজতে হবে, হয় ভালো কিছু আছে বা খারাপ কিছু আছে, ঠিক আছে? যেটাই হোক না কেন, তো সেই টেকনিক উনি হয়তো শেখাবে আপনাদের, ঠিক আছে? তো এই জন্য আগে থেকে গ্রুপগুলোতে জয়েন করতে হবে। এর পাশাপাশি আমরা গ্রুপগুলো থেকে পরবর্তীতে লিডও কালেক্ট করব, ঠিক আছে? সো লিড যদি কালেক্ট করা লাগে, পরবর্তীতে যখন আমাদের গ্রুপগুলোয় জয়েন হতে হবে। এখন ধরেন আমি আজকে লিড কালেকশনের যদি একটা ক্লাস নেই, আপনারা কি হবে, একদম হুমড়িকে একদিনে 20টা 25টা গ্রুপে জয়েন হবেন। তো 20টা 25টা গ্রুপে প্রথম দিন জয়েন হলেন কোনো সমস্যা নেই, পরের দিন যখন জয়েন হতে যাবেন পরের দিনই কিন্তু আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিকশনে চলে যাবে, ঠিক আছে? সো ধীরে ধীরে এখন থেকে 2টা 3টা করে গ্রুপে প্রতিদিন জয়েন হবেন, জয়েন হয়ে থাকবেন। আর যে গ্রুপগুলো দেখবেন পাবলিক নিজের পোস্ট করা যায়, সেখানে নিজের পোস্ট করার চেষ্টা করবেন। আর যে গ্রুপগুলোতে হচ্ছে এই টাইপের কিছু ফিক্সিং চায় বা হচ্ছে কোনো সলিউশন চায়, সেগুলোতে সলিউশন দেওয়ার চেষ্টা করবেন। কোনো কোনো নিজের মার্কেটিং না, ঠিক আছে? মার্কেটিং আপাতত অফ। মার্কেটিং আর লিঙ্ক পুশ আমরা আপাতত কিচ্ছু করবো না, একটাও কিছু করবো না, আমরা শুধুমাত্র হেল্প করব, ঠিক আছে? এবার আসেন সোশ্যাল মিডিয়া পোস্ট টাইপ, তার মানে যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের যে পোস্ট করব, এটা আসলে কয় টাইপের হয়। আমরা মানে ফ্রিল্যান্সাররা পোস্টকে 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মার্কেটিং পোস্ট, একটা হচ্ছে হেল্পিং পোস্ট, ঠিক আছে? সো মার্কেটিং পোস্ট কি? মার্কেটিং পোস্ট হচ্ছে আমার কোন একটা প্রোডাক্ট আছে, আমি সেটা সেল করতে যাচ্ছি, বা আমার কোন একটা স্কিল আছে, আমি সেটা সেল করতে যাচ্ছি, সেটা হচ্ছে চলে যাবে আমার মার্কেটিং পোস্টে। আর হেল্পিং পোস্টটা কি? হেল্পিং পোস্টটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল জেনারেল কিছু পোস্ট হতে পারে, আমরা যে নিশের উপর কাজ করি সেই নিশের উপর বেসিস করে কিছু আপডেট থাকতে পারে, বা হচ্ছে কিছু ফিক্স থাকতে পারে, বা হচ্ছে কোনো সলিউশন থাকতে পারে, এগুলো হচ্ছে হেল্পিং পোস্ট আমাদের রিসেন্ট। তারপরে হচ্ছে মার্কেটিং পোস্ট আর হেল্পিং পোস্ট, ঠিক আছে? এই দুটো যে পোস্ট আছে, অনেকে এখন বলতে পারে যে ভাইয়া হেল্পিং পোস্টই যে শুধু দেবো, হেল্পিং পোস্ট দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, তাহলে লাভটা কি? দেখবেন এক সময় মার্কেটিং পোস্ট মানে মানুষ এত পরিমাণে বেশি মার্কেটিং করে যে মার্কেটিং পোস্ট গুলো এখন আর মানুষ দেখতে চায় না, ঠিক আছে? মানে কেউ আসলে ভাবে যে এ তো মার্কেটিং করতেই আসছে, ঠিক আছে? বাট আপনি যদি মার্কেটিং বাদ দিয়ে হেল্প করা শুরু করেন, দেখবেন যে এক সময় এই হেল্পিং পোস্ট গুলো থেকেই আপনার ক্লায়েন্ট কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? ক্লায়েন্ট কিভাবে কনভার্ট হয়ে যাবে আপনি প্রথমের দিকে বুঝবেন না, হয়তো পরের দিকে যে বুঝবেন, আচ্ছা আমি যে হেল্পিং পোস্ট গুলো করছিলাম সেই হেল্পিং পোস্ট গুলো থেকেই আমার কিন্তু ক্লায়েন্ট জেনারেট হচ্ছে, ঠিক আছে? এটা আপনাকে অনেক হেল্প করবে, অনেক হেল্প করবে, ঠিক আছে? এখন মার্কেটিং মানে মার্কেটিংটা এতটাই বেশি হয়ে গেছে, সবাই মার্কেটিং করে, তো আমরা মার্কেটিং না করে আমরা একটু হেল্পিং করব, ঠিক আছে? হেল্প করার চেষ্টা করব। সো এই যে একটা সুন্দর কথা আছে, এটা হচ্ছে স্টপ মার্কেটিং স্টার্ট হেল্পিং, ঠিক আছে? এটা আমরা আমাদের এজেন্সিতে খুব ইউজ করি, মানে এটা কি বলা চলে যে আমাদের এজেন্সির মotto, ঠিক আছে? স্টপ মার্কেটিং স্টার্ট হেল্পিং। আমরা মার্কেটিং পোস্ট দেই না, আমরা সব সময় আমরা হেল্পিং পোস্ট দিই, বাট হেল্পিং পোস্ট থেকে আমাদের জব গুলো আসে, ঠিক আছে? তো অবশ্যই হেল্পিং পোস্ট দেওয়ার চেষ্টা করবেন। মার্কেটিং পোস্ট পরে, মার্কেটিং পোস্ট আমরা বুস্ট করতে পারি চাইলে, তারপরে আমরা হচ্ছে যে এক জায়গা আমাদের ধরেন আরো 5-7 জন বন্ধু বান্ধব আছে তাদের দ্বারা শেয়ার করতে পারি, এই ধরনের কোনো কিছু দরকার পড়বে না। আপনি যখন
হেল্প করার একটা মাইন্ড নিয়ে মার্কেটে নামবেন, তখন দেখবেন আপনি যখন হেল্প করা শুরু করছেন তখন ক্লায়েন্ট অবশ্যই আপনার কাছে কিছু না কিছু আছে যেটা দিয়ে তারা হেল্প পাইতে পারে, তখন ঠিকই কিন্তু তারা আপনার কাছেই শিফট হবে। ঠিক আছে, বাট এর জন্য সময় লাগবে, এতটা ইজি না, এটা বেশ সময় সাপেক্ষ। বাট এই যে হেল্পিং যখন শুরু করবেন তখন কি হবে, আপনার পোস্ট গুলার জন্য গুগল আপনাকে একটা র্যাঙ্ক দেওয়া শুরু করবে। কারণ হচ্ছে দেখা যাবে যে আপনার পোস্ট গুলোতে মানুষজন বেশি ইন্টারাক্ট করবে, তারপরে হচ্ছে আপনার ইমপ্রেশন বেশি বাড়বে। যখন এই পোস্ট গুলোতে বেশি ইমপ্রেশন বাড়বে তখন যে কোনো কিছু পোস্ট গুলো ভাইরাল হতে পারে। ঠিক আছে, অর্থাৎ অনেক মানুষের সামনে যখন চলে যাবে তখন দেখা যাবে যে ওইখান থেকে আপনার প্রোফাইলটা মানুষের কাছে পরিচিত হবে। ঠিক আছে, সো আমাদের টার্গেটই যেহেতু মানুষের প্রোফাইলটাকে পরিচিত করা মানুষের কাছে, সো এই কারণে আমরা মার্কেটিং না করে হেল্পিং শুরু করব। ঠিক আছে, আচ্ছা এখন আসেন সোশ্যাল মিডিয়ায় যে আমরা পোস্ট করব, আপাতত আমাদের যে পোস্ট গুলো তৈরি করব সেখানে আমরা 4 ধরনের পোস্ট আপাতত দেওয়া শুরু করব। সেটা হচ্ছে 1 নম্বরে যদি আসি, একটু নিচ থেকে আসি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আর এলিমেন্টরের আপডেট। ঠিক আছে, একটা এই টাইপের পোস্ট দেব, অর্থাৎ আমরা যে নিশের উপর কাজ করি সেই নিশের আপডেট নিয়ে আমরা সবসময় লেখালেখি করব। এর কারণ হচ্ছে কি, আপনি যখন একটা নিশে আসেন, বিষয়টা এরকম, আমি যদি একটা উদাহরণ দিই, আপনার ধরেন যে দাঁতে ব্যথা হয়েছে, ঠিক আছে, এখন ডাক্তার তো অনেক আছে, তাহলে যে কোনো ডাক্তারকে দাঁতের ব্যথার জন্য যদি আপনি দেখাইতে যান তাহলে কিন্তু আসলে কাজ হবে না। তাহলে আপনাকে কি করতে হবে, দাঁতের স্পেশালিস্টের কাছেই কিন্তু যাইতে হবে। ঠিক আছে, এখন চিন্তা করেন আপনার দাঁতে ব্যথা হয়েছে, আপনি যদি এখন নিউরোলজিস্টের কাছে যান তাহলে তো সে আসলে সমাধান দিতে পারবে না। ঠিক আছে, তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস এর উপর আছি, তাহলে আমাদের একটা আলাদা রকমের নিশ আছে। আমাদের ক্যাটাগরিটাই হচ্ছে ওয়েব ডিজাইন ক্যাটাগরি, ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি। সো যারা ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট করে তারা ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, সিএসএস, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, এই সম্পর্কে সে এক্সপার্ট হবে। সো এই সম্পর্কে সে যদি এক্সপার্ট হয় তাহলে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে বেশি লেখালেখি করতে পারবে। তো এই কারণে আপনার এলিমেন্টাল কোনো একটা আপডেট মাত্রই সাথে সাথে আপনারা ওই টাইপের পোস্টগুলো করবেন। এতে কি করবে, ক্লায়েন্ট যখন আসবে, ক্লায়েন্ট এসে আপনার প্রোফাইলটাকে ঘাটবে। ঠিক আছে, কোনো কারণে একটা ক্লায়েন্ট আসলো যে আচ্ছা ওকে রিকোয়েস্ট পাঠান, আচ্ছা দেখি ওর ওর ইয়ার মধ্যে কি কি আছে, ওর পেজের মধ্যে কি কি আছে বা ওর প্রোফাইলে কি কি আছে। যখন একটু সার্চ করতে যাবে সে কয়েকটা পোস্ট দেখলেই সে বুঝতে পারবে যে সে আসলে ওয়ার্ডপ্রেসে এক্সপার্ট, কারণ ওর লেখাগুলো সবগুলো ওয়ার্ডপ্রেস এর উপর বা সবগুলো এলিমেন্টরের উপর। ঠিক আছে, বা ওয়েব ডিজাইন, আসলেই একজন ওয়েব ডিজাইনার। ঠিক আছে, মানে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা যেটাকে বলি মাইক্রো নিশ। ঠিক আছে, এটা হচ্ছে মাইক্রো নিশে মুভ করা। সো নিশ নিয়ে আরো কথা হবে, সমস্যা নেই, নিশ একটা অনেক বড় বিষয় এবং নিশ সিলেকশনটা হচ্ছে অনেক বড় বিষয়। সো এটা নিয়ে আমরা পরে কথা বলবো, বাট আমরা এখন যে যে স্টাইলে পোস্ট গুলো করবো এটা হচ্ছে একটা মাইক্রো নিশের উপর। মাইক্রো নিশ আমরা কোনটাকে ধরে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি ওয়ার্ডপ্রেস আর এলিমেন্টর। সো ওয়ার্ডপ্রেস আর এলিমেন্টর নিয়ে আমরা যখন লেখালেখি করব তখন আরেকজন এসে সহজে বুঝতে পারবে আচ্ছা এই বিষয়ে এক্সপার্ট এবং এই বিষয়ে আর ইউজ লেখালেখি আছে। ঠিক আছে, সো এই টাইপের পোস্ট গুলো আমরা করব। কিভাবে আমরা করব একটু পরে আমি দেখাচ্ছি। দেন পরে আসেন মোটিভেশনাল টাইপ, এটাতে একটু পরে আসছি। এখানে আসেন কেস স্টাডি আর রিসেন্ট প্রজেক্ট, এই দুটা জিনিস আছে। কেস স্টাডি জিনিসটা কি, কেস স্টাডি জিনিসটা আছে যে কোনো একটা ওয়েবসাইট আপনি নেবেন, সেটা আগেই কেউ তৈরি করছে বা আমি কোথাও পাইছেন, এই টাইপের একটা ওয়েবসাইট নেবেন, নিয়ে ওই ওয়েবসাইটটাকে আপনি নিজে নিজে ব্যাখ্যা করবেন যে আসলে ওয়েবসাইটটার মধ্যে আমি কি কি পাইছি, আমি ওয়েবসাইটটার মধ্যে কি কি ইন্টারাকশন দেখতে পাইছি। ঠিক আছে, ওয়েবসাইটটার মধ্যে কতগুলো পেজ ছিল, আর তারপর ওয়েবসাইটটা কোন সিএমএস দিয়ে তৈরি করা হয়েছে, এইরকম টাইপের অনেক কিছু আপনি ওই ওয়েবসাইটটা সম্পর্কে যখন একটা দিয়ে দিলেন সেটাই হচ্ছে কেস স্টাডি। ঠিক আছে, তো কেস স্টাডিটা ইম্পর্টেন্ট। কেস স্টাডি আমরা কয়টা করব না করব সেগুলো আমি একটু পরে বলছি, বাট আমাদের মেইন টার্গেট হচ্ছে জেনারেল পোস্ট, হেল্পিং পোস্ট, অ্যাজ ইউজুয়াল পোস্ট। ঠিক আছে, কেস স্টাডি আমরা মাসে হয়তো একটা দেব। ঠিক আছে, কিন্তু কিভাবে দেবো সেটা আমি দেখাচ্ছি। এবার আসেন রিসেন্ট প্রজেক্ট। রিসেন্ট প্রজেক্টটা হচ্ছে কি, আপনারা যখনই কোনো একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করে দিবেন, সেটা ওয়েবসাইটের কাজ হোক আর যে কোনো কাজ হোক, সেটাকেই আমরা বলবো রিসেন্ট প্রজেক্ট। ঠিক আছে, প্রজেক্ট কমপ্লিট মানেই হচ্ছে রিসেন্ট প্রজেক্ট। সো যখন প্রজেক্টটা আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন ওই প্রজেক্ট সম্পর্কে আপনি একটা পোস্ট দিবেন। পোস্টটা কিরকম হতে পারে, পোস্টটা এরকম হতে পারে যে আচ্ছা এইভাবে আমি একটা ক্লায়েন্ট পাইছিলাম এবং ক্লায়েন্টের কাজ ছিল এটা।
সো আমি এই কাজগুলোর মধ্যে এই কাজগুলো করেছি, তার সাথে আরো কিছু এক্সট্রা ফিচার আমি ক্লায়েন্টকে দিয়েছি, কিছু এক্সট্রা ফিচার আমি অ্যাড করেছি। সো সেটাই হচ্ছে রিসেন্ট প্রজেক্ট টাইপের পোস্ট। ঠিক আছে, এবার আসেন মোটিভেশনাল পোস্ট। এই মোটিভেশনাল পোস্টটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনি কোন নিশের উপর থাকেন সেইটা ম্যাটার করে না, কারণ মোটিভেশনাল পোস্ট আপনার নিশের উপর ডিপেন্ড করে না, মোটিভেশনাল পোস্ট আপনার নিজের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, অর্থাৎ আপনি কতটা মোটিভেটেড এবং আপনি আরেকজনকে কতটুকু মোটিভেট করতে পারেন, এই দুইটা বিষয়ের উপর মোটিভেশনাল টাইপ পোস্ট গুলো কাজ করে। ঠিক আছে, এবং দেখবেন মোটিভেশনাল পোস্টের রিচ কিন্তু অনেক বেশি। সেই জন্য আপনারা কি করবেন, আপনারা ধরেন যে নিজের প্রোফাইলটাতে ধরেন উইকলি 5টা যদি পোস্ট করেন, সেই 5টা পোস্টের মধ্যে অন্তত 2 থেকে 3টা পোস্ট মোটিভেশনাল টাইপ রাখবেন অবশ্যই। এতে কি হবে, এতে আপনার আহ যে পোস্টটা করছেন সেই পোস্টের রিচটা অনেক বাড়বে, এবং রিচ বাড়ার পাশাপাশি আপনার প্রোফাইলটা মানুষের সামনে আসবে। ঠিক আছে, সো মোটিভেশনাল টাইপ। এখন মোটিভেশনাল টাইপ বলতে ধরেন যে এইরকম একটা করলেন, আপনি তো ফ্রিল্যান্সিং করতেছেন, তাহলে ফ্রিল্যান্সিং করলে আপনি যদি পড়াশোনা রিলেটেড মোটিভেশন দেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আপনার নিজ রিলেটেড মোটিভেশন কি হতে পারে, একটা হার্ড ওয়ার্কিং টাইপের মোটিভেশন হতে পারে, একটা সাকসেসফুল টাইপের মোটিভেশন হতে পারে। ঠিক আছে, এই টাইপের মোটিভেশন গুলো হবে। এখন যেমন যে পড়ালেখা যদি নিয়ে লেখেন তাহলে কিন্তু আবার এই মোটিভেশন এই এই ফ্রিল্যান্সিং মোটিভেশনের সাথে কাজ করবে না। ঠিক আছে, সো এই যখন মোটিভেশনাল কোর্স গুলো নিবেন বা যেখান থেকেই নেন না কেন, সেটা নেওয়ার সময় একটু ভেবে নিবেন যে আসলে ফ্রিল্যান্সিং এর সাথে যাচ্ছে কিনা, কোনোভাবে রিলেটেড কিনা। ঠিক আছে, তাহলে আমরা এই 4 টাইপের পোস্ট করব। এই 4 টাইপের পোস্টের ক্ষেত্রে আমরা কি কি বিষয় মেনটেন করব এবং কিভাবে আমরা পোস্ট করব আমরা সেটা দেখতে চাই এখন। আচ্ছা, এটা আমরা তো নোটটা কেনে পরে আসি। ঠিক আছে, এটা পরে। সো আমরা এইখানে প্রথমে যদি আসি, তো ওয়ার্ডপ্রেস প্লাস এলিমেন্টর আপডেটস এইটা নিয়ে আমরা পোস্ট করব। ঠিক আছে, তাহলে কি করবেন, আপনারা আপনাদের ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে চলে এসে এখানে জাস্ট লিখবেন এলিমেন্টর। ঠিক আছে, এলিমেন্টর লিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে না, তাদের অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন। সেখানে এলিমেন্টর নিয়ে লিখতে পারেন, আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে লিখতে পারেন, আপনি এক্সট্রা থিম নিয়ে লিখতে পারেন, তারপরে আপনি ডিভি বিল্ডার নিয়ে লিখতে পারেন, আপনার যেটাই মন চায় না কেন। ঠিক আছে, থিম প্লাগইন এগুলো ইউজ করে জাস্ট এগুলো নাম লিখবেন এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলেই দেখবেন তাদের নতুন নতুন আপডেট গুলো চলে আসে। জাস্ট আপনি কি সেই আপডেটটাকে টার্গেট করবেন এবং আপডেট থেকে একটা করে আপনার সোশ্যাল মিডিয়ায় ক্রিয়েট করবেন। এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ আপনি যে এই বিষয়ে স্পেশালিস্ট এইটা বোঝানোর জন্য। এখন আসেন, এই যে এটা হচ্ছে তাদের ওয়েবসাইট, ওয়েবসাইটে কিন্তু আমি চলে আসছি। তাহলে নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে ওদের ইয়েগুলো ব্লগ গুলো থাকে, এই যে ব্লগ। ঠিক আছে, এখান থেকে আপনার ব্লগের আইডিয়া নিতে পারেন। দেখেন হিউজ পরিমাণে এখানে কিন্তু ব্লগ আছে, আপনারা এখান থেকে ব্লগ নিতে পারেন। ব্লগ নেওয়ার বিষয় নেওয়ার ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখবেন, কারণ আমি যদি এইটা দেখাই, তো এই যে এখানে আসলেন, দেখেন এভিআইএফ ভার্সেস ওয়েবপি। ঠিক আছে, তার মানে ওয়েবপি একটা কি, ওয়েবপি একটা কিন্তু ইমেজের ফরম্যাট। আমরা জেপিজি আছে, পিএনজি আছে, এরকম আছে না, এরকম একটা ওয়েবপি ফরম্যাট আছে। সো এই ফরম্যাটের মধ্যে আসলে তারা কি লিখছে, তারা এখানে কিছু কথা লিখছে, আর একটু নিচে আছে আরো কিছু কথা লিখছে, দেন আরো কিছু কথা লিখছে, দেখেন লুসি কম্প্রেশন আর হচ্ছে কত লুজলেস কম্প্রেশন। তারপর কি স্পিডের বিষয়ে তারা একটা লিখছে যে আসলে কোন ফরম্যাটটাকে ইউজ করলে আমাদের এটা কিরকম থাকবে। ঠিক আছে, দেন আরো আরো কয়েকটা আছে, হাই এফিসিয়েন্সি, ইমপ্রুভড ইমেজ কোয়ালিটি, রয়্যালিটি, এগুলো জিনিস। সো আপনারা কি করবেন, এত বড় ব্লক তো আর আমরা এখান থেকে কপি করে এত কিছু করবো না। ঠিক আছে, আমরা এটাকে নেওয়ার জন্য একটা নোটপ্যাড অথবা একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করব। সো ওয়ার্ড ফাইল ক্রিয়েট করে আমি একটা পোস্ট কিন্তু দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, ধরেন এইখান থেকে এতটুকু নিলাম, অর্থাৎ টাইটেলটাকে নিলাম। ঠিক আছে, আচ্ছা, টাইটেলটা নেওয়ার পরে এখানের মধ্যে আমরা কি কি মেইন ফিচার পাইছি, এই উপরের একটু হেডিংটা নিয়ে নিব, উপরের হেডিংটা আমি নিয়ে নিলাম। দেন এখানের মধ্যে আমরা কি কি পাইছি, এই যে লুজলি কম্প্রেশন, এখান থেকে আপনি একটা লাইন নেন, দেন পরেরটাতে আসি, এখান থেকে আরেকটা লাইন নেন,
তারপরে স্পিড, এটা আমরা নিচ্ছি না, এখান থেকে নিচ্ছি না, কারণ এখানে আরো অনেক আছে। দেখেন টেকনিক্যাল ওভারভিউ এর ক্ষেত্রে আমরা যদি আসি, হাই এফিসিয়েন্সি আছে আর ইমপ্রুভড ইমেজ কোয়ালিটি আছে, এই দুইটা পুরোটাই নিয়ে নিলাম। আমরা পোস্ট কিন্তু বেশি বড় করব না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন, পোস্ট বড় হবে না, কারণ বেশি পরিমাণে যদি বড় হয়ে যায় তখন কিন্তু মানুষরা ওই পড়ার আগ্রহটা হারায় ফেলে। তো এই যে এটা নিলাম, এইটাকে এখন আমরা রিঅ্যারেঞ্জ করব, এটা থেকে জাস্ট রিঅ্যারেঞ্জ করে আমরা এটাকে বসায় দেব। সো এটাকে আমরা কপি করে নেব। তো এটাকে আমরা প্রথমে পেস্ট করে দেব, পেস্ট করে দিয়ে আমরা কমান্ড এখানে লিখবো, প্রম্পট লিখবো। সো আমারটার সাথে এআই পিআরএম কানেক্ট করা আছে, আমার প্রম্পট দিলে তারা আরো বেশি ভালো অপটিমাইজ করে, ঠিক আছে। পাশাপাশি প্রায় 4000 প্লাস আমার প্রম্পট অলরেডি আগে থেকে ক্রিয়েট করা আছে। আচ্ছা, সো এখানে আমরা কি টাইপের প্রম্পট দিতে পারি, আমরা এটাকে বলতে পারি প্যারাফ্রেজ আপনারা আপনাদের মতো দিবেন, আমি আমার মতো জাস্ট একটু দিলাম, এটাকে আরো ডেভেলপ করা যায় অনেক ভালোভাবে, ঠিক আছে। এখন দেখেন যে জিনিসটা আমরা ক্রিয়েট করলাম, দেখেন এটা কিন্তু অনেক বড় ছিল, ঠিক আছে, এর লেখাগুলোকে নিচে নিয়ে এটা ছোট করছে। তো এটাও যদি দেন তাও কিন্তু আপনার পোস্ট ব্যাংক করবে না। তো এটাকে কি করতে হবে, অবশ্যই এটাকে হিউম্যানাইজ করতে হবে। তাহলে এটাকে আমরা কপি করে নিলাম, কপি করে নিয়ে এটাকে হিউম্যানাইজ আগে আমরা চেক করে নিই, ঠিক আছে, এআই ডিটেক্টর দিয়ে। তো এখানে আমরা দেই, এটা 100% দেখাবে যে এআই জেনারেটেড। আচ্ছা, 81.7, এখানের মধ্যেই আমরা হিউম্যান টাচ দিতে পারি। বাট আমরা যদি একটা এই ছোটখাটো পোস্টের জন্য এত টাইম ওয়েস্ট করি, তাইলে হচ্ছে আমরা দেখা যাবে যে আমাদের যে অন্য সোশ্যাল মিডিয়া গুলো আছে যেগুলোতে আমরা পোস্ট করব এভাবে, তাহলে আমরা ডেইলি অ্যাক্টিভিটিটা করতে পারবো না। আমরা এগুলোকে ইউজ করতেছি কেন, যাতে খুব দ্রুত আমরা কাজটা করতে পারি। তাহলে এইটা যতটুকু আছে এটাকে আমরা একদম হিউম্যানাইজ করবো। হিউম্যানাইজ করার জন্য আমরা চলে যেতে পারি বাইপাস জিপিটি, ঠিক আছে, আরো আছে, আপনার অন্যগুলো যদি থাকে ওগুলো ইউজ করতে পারেন। বাইপাস জিপিটি তে আসবো, বাইপাস জিপিটি তে এখানে জাস্ট আমরা সেই টেক্সটটাকে দিয়ে দেব। এখন এখানে দেখেন 125 ওয়ার্ড পর্যন্ত, ঠিক আছে, এখানে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে মেবি 300 ওয়ার্ডের মতো আপনাকে দেয়, ঠিক আছে। তো এখান থেকে আমরা কিছুটা কেটে দিই, এতটুকু কেটে দিয়ে আমরা হিউম্যানাইজ অপশনে ক্লিক করি। আচ্ছা, এখানে কি হিউম্যানাইজে ক্লিক করছে না করেনি, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে। আচ্ছা, এখন করছে ক্লিক। আচ্ছা, এখানে মনে চেঞ্জ করছে, আমার তো পাশে দেওয়ার কথা, এখানে কেন এখন আছে, এই যে এই যে এতটুকু চেঞ্জ করছে, ঠিক আছে। এটা 300 ওয়ার্ড দেয়, আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন 300 ওয়ার্ড দেয়। এখন আবার আমরা এআই ডিটেক্টরে আসি, এখন আমরা ডিটেক্টর দিই, দেখেন এখন 0% এআই জিপিটি, ঠিক আছে। সো এটা করার কারণ হচ্ছে কি,
আমাদের সোশ্যাল মিডিয়া গুলোতে এখন যে এআই কন্টেন্ট গুলো যায় সেই এআই কন্টেন্ট গুলোকে র্যাঙ্ক দিতে চায় না, সেই জন্য এটাকে আমরা হিউম্যান রিটেন করে নিই। আর পোস্ট কিন্তু বড় হবে না। সো এই যে এইভাবে আমরা একটা কি করে নিলাম, একটা আমরা ইমেজে পোস্টের জন্য যতটুকু কন্টেন্ট দরকার মোটামুটি একটা ছোটখাটো কন্টেন্ট তৈরি করছি। সো এই কন্টেন্ট গুলো আপনি একটা ছবি সহ অ্যাড করবেন, ঠিক আছে? অবশ্যই কিন্তু একটা ছবি ক্রিয়েট করতে হবে। সেই ছবিটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, আমরা ক্যানভায় চলে আসবেন। ক্যানভার ফ্রি ভার্সনে অনেক টেমপ্লেট আছে, ঠিক আছে? আর ওটাও চাইলে আপনারা নিতে পারেন। ওটা মনে কত 40 টাকা 50 টাকা বিভিন্ন জায়গায় সেল করে, ঠিক আছে? ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। এখানে এসে আমরা এই যে এইখানে লিখতে পারেন টেমপ্লেটের মধ্যে আপনারা উপরে যখন সার্চ বারে সার্চ করবেন তাহলে আপনাদের সামনে অনেক রকমের এরকম ছোটখাটো টেমপ্লেট আসবে যেগুলো প্রিমেড টেমপ্লেট। আমরা জাস্ট একটা ইউজ করবেন। আরেকটা একটা চেষ্টা করবেন যদি মেনটেন করতে পারেন, সেটা হচ্ছে আপনারা আপনাদের একটা কালার সেট করবেন, ঠিক আছে? মোটামুটি আপনাদের পোর্টফোলিওটা যে কালারে সেই কালারটা সেট করার চেষ্টা করবেন। তো পোর্টফোলিওটা যে কালারে আছে সেই কালারটা দিয়ে যদি আপনারা মোটামুটি কাজ করেন তাহলে এটা আপনাদের একটা ব্র্যান্ড কালারে পরিণত হবে, ঠিক আছে? তো এটা যদি মেনটেন করতে পারেন, এখন প্রথম অবস্থায় দেখা যাবে যে মেনটেন করতে একটু অসুবিধা হইতে পারে। তো যদি অসুবিধা হয় তাহলে এটা আর করবেন না, ঠিক আছে? আর করতে পারলে ভালো। আচ্ছা, তাহলে দেখেন এই যে ভিতরে ধরেন আমার এটা পছন্দ হলো, আমি এটার ভিতরে আসলাম, কাস্টমাইজ দিস টেমপ্লেট। আমাদের ডিজাইন যে খুব ভালো হবে তা না, ঠিক আছে? কারণ আমরা হচ্ছে ওয়েব ডিজাইনার, আমরা গ্রাফিক ডিজাইনার না। এটা সরাই দিলাম, এটাও সরাই দিচ্ছি। স্যার আমাদেরকে পোর্টফোলিও ডিজাইন করা শেখাবেন? ওটা তো আজকের ক্লাসে না, ওটা অন্য ক্লাস। পোর্টফোলিও ডিজাইন করা অলরেডি দেখাইছে স্যার কত ক্লাসে। আচ্ছা দেখেন, তো এইটাকে ধরেন আমরা পোস্টের ডিজাইন হিসেবে নিলাম, ঠিক আছে? এটাকে আমরা সরাই দিই। এগুলোকে আমরা আপনাদের মতো কাস্টমাইজ করবেন, আমি জাস্ট একটা সাধারণত কাস্টমাইজেশন দেখাচ্ছি। সো এইটার জন্য আমরা কি নিতে পারি, উপরের আমাদের যে হেডিংটা আছে এটাকে নিতে পারি, ইমেজ ফরম্যাট শো ডাউন, ঠিক আছে? নিয়ে এইখানের মধ্যে আমরা দিলাম, কন্ট্রোল ভি দিলে এখানে পেস্ট হয়ে যায়। আচ্ছা, so এই যে এরকম কিছু একটা জাস্ট করে দিলেই হবে, ঠিক আছে? আর এখানের যে কালারটা আছে সেই কালারটা একদম সেম রাখবেন না, কারণ হচ্ছে কি অনেক ক্লায়েন্ট আছে ক্যানভা ইউজ করে, ঠিক আছে? তার মানে তাদেরকে বুঝতে দেবো না যে আমরা ক্যানভা ইউজ করছি। আমরা কি করবো, হালকা একটু চেঞ্জ করে দেবো, আমরা সেম কালারটার সাথে হালকা একটু এখানে আমরা গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারি। এই যে গ্রেডিয়েন্ট কালারও আমরা এখান থেকে ইউজ করতে পারি, ঠিক আছে? এই যে এটা ধরেন জাস্ট ডাউনলোড দিয়ে নিলাম। আচ্ছা, তার মানে আমাদের একটা পোস্ট ক্রিয়েট করার জন্য কি করতে হবে, আমরা চ্যাট জিপিটির হেল্প নিলাম।
দেন একটা পোস্ট ক্রিয়েট করলাম, সেই পোস্টটাকে হিউম্যানাইজ করলাম, তার সাথে একটা ছবিকে ক্রিয়েট করলাম। এখন এই ছবিটা দিয়ে আমরা সব সোশ্যাল মিডিয়াতেই পোস্ট করব, এবং যে পোস্টটা হিউম্যানাইজ করছি সবগুলোতেই আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, মানে একটা পোস্ট আপনি যদি একদিন ক্রিয়েট করেন মোটামুটি সবগুলো সোশ্যাল মিডিয়া আপনি কভার করতে পারবেন, বাট চেষ্টা করবেন আরো বেশি করে দেওয়া। ঠিক আছে, একদিনে একটা পোস্ট দেওয়ার থেকে একদিনে যদি দুইটা দিতে পারেন তাহলে আরো বেশি বেটার। ঠিক আছে, তো এইভাবে আমরা কি টাইপের পোস্ট ক্রিয়েট করব? এইভাবে আমরা ওয়ার্ডপ্রেস বা এলিমেন্টর আপডেট, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এলিমেন্টর না, যে কোনো থিম বা প্লাগইনের আপডেট সম্পর্কে আমরা লিখবো। এতে আরেকজন এসে বুঝবে যে হ্যাঁ আসলে আমরা ওয়ার্ডপ্রেস এর উপর একদম স্পেশালিস্ট। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস এর উপর আমরা একদম এক্সপার্ট। এটা এবার আসেন মোটিভেশনাল টাইপ। মোটিভেশনাল টাইপটা কিরকম হতে পারে? আমি আপনাদের জন্য একটা শীট বানায় রাখছি, আমি সেই শীটটা আপনাদেরকে দিয়ে দেব। সো এইখানের মধ্যে আমি যে আমার লিঙ্কডইনে যে পোস্ট গুলো করছি সেইগুলোর ডেমো গুলো এখানে নিয়ে আসছি, এই শীটটা আমি আপনাদের দিয়ে দেবো। ঠিক আছে, তো আমি এখানে লিঙ্কডইন থেকে দেখাই, কারণ এটা ইমেজ, তো ইমেজটার মধ্যে রেজুলেশনটা একটু কম। সো আমি আমার মেইন লিঙ্কডইনে যাই। ভাই আমাদের লিঙ্কডইনের উপর কি কোনো আলাদা ক্লাস হবে ভাই? কারণ এটা একটু জটিল, তো লিঙ্কডইনের আমরা উপর অনেক পরে কিছু বুঝি না ভাই। না, লিঙ্কডইনের উপর পরে হবে। আমি এই পোস্ট গুলো কিন্তু আপনাদের লিঙ্কডইনে করতে বলি নাই। ঠিক আছে, আপনারা ফেসবুকে করবেন, আর জাস্ট ছবি নিয়ে ইনস্টাগ্রামে করবেন, আর টুইটারে হচ্ছে সামান্য কিছু কথা দিয়ে পোস্ট করবেন। ঠিক আছে, আর লিঙ্কডইনে এখনই আমরা আগাবো না, লিঙ্কডইনে দেরি আছে, লিঙ্কডইনে আমরা পরে আসবো। সো আমরা যদি সি অল পোস্টে যাই, সিএল পোস্টে আসলে এই দেখেন আমার প্রথমেই একটা পোস্ট আছে। এই পোস্টটা কি টাইপের বলেন দেখি, এমনি কেউ একজন? হেল্পিং পোস্ট। হেল্পিং পোস্ট। আর হেল্পিংটা হচ্ছে আমাদের মেইন ক্যাটাগরি, ওর ভিতরে যে সাব ক্যাটাগরি সেটা কিসের ভিতর পড়তেছে? রিসেন্ট মোটিভেশনাল। প্রজেক্ট। মোটিভেশনাল। হ্যাঁ, মোটিভেশনাল। ঠিক আছে, মোটিভেশনাল টাইপের। তো দেখেন একটা পোস্ট যখন আপনারা করবেন কি কি বিষয় মাথায় রাখবেন সেটা আমি এখানে দেখাই দিচ্ছি, আমার প্রোফাইল থেকে দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা অবশ্যই এই যে এই টাইপের সিম্বল ইউজ করবেন। এই টাইপের করতে হবে না, সিম্বল ইউজ করবেন। ঠিক আছে, আপনার যেটা মানানসই হবে আপনি সেই সিম্বল ইউজ করবেন। আমি আরেকটু বড় করে দিচ্ছি। আচ্ছা, সিম্বল ইউজ করবেন। ঠিক আছে, এবং লেখাটাকে বেশি বড় বানাবেন না, লেখাটাকে ছোট ছোট রাখবেন। ঠিক আছে, ছোট্ট ছোট্ট লেখা রাখবেন। ছোট ছোট লেখা, লেখার মাঝে গ্যাপ দেওয়ার চেষ্টা করবেন। ধরেন যদি সিম্বল ইউজ না করেন তাহলে অবশ্যই যেন গ্যাপ থাকে। পাশাপাশি আপনাদের কিছু 4টা থেকে 5টা আপনাদের হ্যাশট্যাগ থাকবে। সেই হ্যাশট্যাগের মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আপনার নিজের যে ব্র্যান্ড নেম, সেটা কি টাইপের পোস্ট হয় হোক, আপনার নিজের ব্র্যান্ড নেমটা যেন ওখানে থাকে। এইটা সব সোশ্যাল মিডিয়াতে মেনটেন করবেন। ঠিক আছে, তাহলে এক সময় আপনার এই যে ব্র্যান্ড নেম, এই ব্র্যান্ড নেমটার একটা ব্যাকলিঙ্ক হয়ে যাবে। তো এই ব্যাকলিঙ্কটা আপনাকে পরবর্তীতে আপনার নাম লিখলে অর্থাৎ গুগলে হেল্প করবে। ঠিক আছে, গুগল কিন্তু চায় আপনার নাম বা আপনার কোনো কিছু একটা সেটা বিভিন্ন জায়গায় ব্যাকলিঙ্ক হোক, গুগল কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে। ঠিক আছে, তো আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে আপনার ব্র্যান্ডিং যে নামটা আপনি সিলেক্ট করছেন, বা আপনার ফাইবারের নাম হোক বা আপনার ওয়েবসাইটের নাম হোক, যেটাই হোক না কেন, সেই নামটা আপনি প্রত্যেকটা পোস্টে সব সময় একটা হ্যাশট্যাগ হিসেবে রাখবেন। আর বাকি হ্যাশট্যাগ গুলো কি হবে? বাকি হ্যাশট্যাগ গুলো হবে আপনার ওই রিলেটেড। ঠিক আছে, যে পোস্টটা করছেন সেই রিলেটেড। যেমন দেখেন আমার এটা যেহেতু মোটিভেশনাল টাইপের পোস্ট ছিল, সেই জন্য সাকসেস আর মোটিভেশন এই দুটো হচ্ছে এই পোস্টের অনুযায়ী। আর বাকি দুইটা হচ্ছে মুনতাসির হাসনাত, এই যে মুনতাসির হাসনাত এইটা, আর একটা হচ্ছে মুনতাসির 21, এটা হচ্ছে ফাইবার। ঠিক আছে, সো ফাইবার, আরেকটা হচ্ছে লিঙ্কডইন, এই দুটো। আচ্ছা, আরেকটা কি? আরেকটা হচ্ছে ছবি। ঠিক আছে, তো আমি ব্র্যান্ড কালারটাকে মেনটেন করার চেষ্টা করি, আমার ব্র্যান্ড কালারটা ছোঁয়া কোনো না কোনো জায়গায় থাকে, যেমন এই যে এই গানতে আছে, তারপর এই গানের মধ্যে আছে। ঠিক আছে, এটা পিছনের ব্যাকগ্রাউন্ডটার মধ্যে আছে। আচ্ছা, এটাও কিন্তু একটা মোটিভেশনাল টাইপের পোস্ট। ঠিক আছে, সো মোটিভেশনাল টাইপের পোস্ট গুলো সবচেয়ে বেশি পরিমাণে আপনি দেওয়া শুরু করবেন। এখন আসি, এই যে ওয়ার্ডপ্রেস এর আপডেট রিলেটেড আমি একটা পোস্ট করছিলাম, যেটা একটু আগে আমি আপনাদের দেখাইলাম। ঠিক আছে, তাহলে এখানে মোড়ে যদি ক্লিক করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এই যে ওয়ার্ডপ্রেস নিউ আপডেট রিলিজ। সো শুধু ওয়ার্ডপ্রেস না, আমি কিন্তু বললাম যে আপনার একটা থিম হোক বা একটা প্লাগইন হোক, যেটাই হোক না কেন, আপনারা সেটাকে ধরার চেষ্টা করবেন আপডেটটা। ঠিক আছে, আপডেটটা এখানে এনে সাথে সাথে ওই টাইপের দুই একটা কথা হোক, ওটাই এনাফ। ঠিক আছে, জাস্ট আপনি যে আপডেটেড আছেন এগুলোর সাথে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার।
সো এখানে এই যে মেজর কি কি জিনিস আসছে, কি কি জিনিস চেঞ্জ করছে সেগুলো দিছি। দেখেন ওয়ার্ডপ্রেস আপডেট, ওয়ার্ডপ্রেস এলিমেন্টর আপডেট, আমার ব্র্যান্ড কিন্তু আছে, ঠিক আছে, ব্র্যান্ডিং নেমটা কিন্তু আছে। এবার আসুন, এর সাথে একটা ছবি আমি কিন্তু দিয়েছি। দেখেন এগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল পোস্ট। এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল পোস্ট মানে কি, আপনি যে একটা ফ্রিল্যান্সার, সো আপনার বিভিন্ন কমিউনিটিতে যুক্ত থাকতে হবে, বা হচ্ছে বিভিন্ন টাইপের যে প্রোগ্রাম গুলো হয় সেইগুলো নিয়ে লেখালেখি করতে হবে। অর্থাৎ আপনি আর কি যে আপনার সোশ্যাল মিডিয়াটাকে এমন ভাবে সাজাবেন যাতে একজন এসে দেখে হ্যাঁ আসলে আপনি প্রফেশনাল মানের একজন ফ্রিল্যান্সার, আপনি হেল্প করেন, পাশাপাশি আপনি সবগুলো সম্পর্কেও জানেন এবং আপনি আপনার নিজের সার্ভিস সম্পর্কে অনেক ভালো জানেন, আপনি আপনার নিজের সার্ভিসে এক্সপার্ট, ঠিক আছে। এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো এই যে এই টাইপের পোস্ট মাঝে মাঝে করবেন, ফ্রিল্যান্সিং টাইপের। তারপরে হচ্ছে মানুষের পোস্ট গুলো শেয়ার করবেন, ঠিক আছে, অবশ্যই মানুষের পোস্ট গুলো শেয়ার করবেন, কারণ খালি নিজে পোস্ট করে যাচ্ছেন আর মানুষের ধরেন ইমপ্রেশন পাচ্ছেন এরকম কিন্তু না। লিঙ্কডইন এর কিন্তু ব্যাজ আছে, ছোট ছোট ব্যাজ, ব্যাজ না যেন টার্গেট বলে, ঠিক আছে, এটা আমরা পরে দেখাবো। ব্যাজ আর টার্গেট এরাও প্রতি উইকের একটা করে ব্যাজ থাকে, প্রতি উইকের একটা করে টার্গেট থাকে। তো দেখা যায় যে আপনার শেয়ার করতে হবে একটা পোস্ট বা মিনিমাম 3টা পোস্ট শেয়ার করতে হবে, এটাও একটা টার্গেট। তারপর হচ্ছে অন্য মানুষের পোস্টে গিয়ে কমেন্ট করতে হবে, এটাও একটা টার্গেট। আবার আপনার অন্য মানুষের পোস্ট যেমন শেয়ার করুন, পাশাপাশি আপনার আপনার নিজের পোস্ট হচ্ছে অন্য জায়গায় শেয়ার করতে হবে, এটাও একটা টার্গেট, ঠিক আছে। এগুলো হচ্ছে সবগুলোই টার্গেট, ঠিক আছে। আবার কিছু থাকে যে প্রতি উইকে মনে হয় 5টা না যেন 3টা করে পোস্ট দিতেই হবে, মানে দিলে আর কি ওই ব্যাচগুলো আপনি অর্জন করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ লিঙ্কডইন আপনাকে তখন ভাবে যে আপনি লিঙ্কডইন এর মধ্যে অ্যাক্টিভ আছেন। আর যাদের লিঙ্কডইন এখন ক্রিয়েট করা নাই তারা খুব দ্রুত জাস্ট ক্রিয়েট করে রেখে দেন। লিঙ্কডইন কিন্তু অলরেডি রেস্ট্রিক্ট করা শুরু করছে, ঠিক আছে। এখন কিন্তু অনেকেই যখন অ্যাকাউন্ট খুলতে যায় তার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে না, মানে ওই যে অলরেডি শুরু হয়ে গেছে ফাইবারের মতো, ফাইবার তো আগেই শুরু হয়েছে, লিঙ্কডইনও কিন্তু শুরু হয়েছে। সো এটা আমি বলবো যাদের লিঙ্কডইন নাই তারা জাস্ট লিঙ্কডইনটাকে ক্রিয়েট করেন। লিঙ্কডইন ক্রিয়েট করতে কিছু না, একটা মেইল লাগবে। মেইলটা ইউজ করবেন হচ্ছে আপনি ওই যে আপনার ফাইবার যেখানে আছে বা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং যে মেইলটা আছে সেটা ইউজ করবেন, করে একটা লিঙ্কডইন ক্রিয়েট করে রাখবেন। দেন কাস্টমাইজেশন আপনারা নিজে যতটুকু পারেন সেটা করার চেষ্টা করবেন, পরবর্তীতে আমি কাস্টমাইজেশন আপনাদের দেখায় দেবো। এবার আমি একটা রিসেন্ট প্রজেক্ট টাইপের পোস্ট দেখাই, যেমন এইটাও কি, এটা হচ্ছে আপডেট, ঠিক আছে, সাইট মেইলারের একটা আপডেট আসছিল এলিমেন্টরের, সেইটা। অবশ্যই কিন্তু ছবি অ্যাড করবেন, ঠিক আছে, ছবি অ্যাড করবেন। আর এই যে দেখেন আমি কিন্তু একটা লিঙ্ক অ্যাড করছি, এই লিঙ্কে ভুলেও আপাতত আপনারা কেউ অ্যাড করবেন না। এটা কিন্তু আমার ফাইবারের লিঙ্ক, দেখেন আমি দেখেন কিভাবে দিচ্ছি। টু নো মোর রিড দ্য ব্লগ, ক্লিক করি কই যায়, দেখছেন। তো এইটা কিন্তু আপনি এখনো যদি দেন তাহলে কিন্তু রিচ করবে না, কখনোই রিস্ক করবে না, ঠিক আছে। আপনি হয়তো ভাববেন যে এই দিয়ে দেই তাহলে তো হয়ে যাচ্ছে, তাহলে তো রিস্ক করতেছে, ঠিক আছে। এভাবে করবেন না, এটা এটা এই কাজ করা যাবে না। আগে ওয়ার্ম আপ করতে হবে, ওয়ার্ম আপের জন্যই কিন্তু আমি আপনাদের রেডি করতেছি, ঠিক আছে। এখন ওয়ার্ম আপটা পুরোটাই আপনার উপর থাকবে, আপনার কতটুকু ওয়ার্ম আপ করবেন না করবেন পুরোটাই আপনাদের বিষয়। এখন দেখেন এই যে এটা হচ্ছে রিসেন্ট প্রজেক্ট টাইপের একটা পোস্ট। সো রিসেন্ট প্রজেক্ট টাইপের পোস্টটাকে আমি এই পোস্টে বলতে যাচ্ছি যে আমি রিসেন্টলি এই প্রজেক্টটা শেষ করছি এবং এই প্রজেক্টের মধ্যে আমার এসেনশিয়াল কিছু পেজ ছিল, আমি এই পেজগুলোকে এইভাবে কাস্টমাইজ করছি। আরো কয়েকটা জিনিস আপনি অ্যাড করতে পারেন, ধরেন একটা ওয়েবসাইট বানাইছেন, ওয়েবসাইটের মধ্যে একটা বেস্ট ফিচার আপনি অ্যাড করছেন যেটা আপনার কাছে নিজে মনে হয়েছে যে এই ফিচারটা এই ওয়েবসাইটে খুব সুন্দর লাগতেছে, ঠিক আছে, তাহলে ওই ফিচারটা আপনি এখানে শো করবেন, ঠিক আছে। তো আমি এখানে একটু মোড়ে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন, একটু ছোট করে দেখতে পারবেন। আচ্ছা দেখেন এই যে রিসেন্ট প্রজেক্ট, আমি রিসেন্ট প্রজেক্টে লিখছি যে আমি রিসেন্টলি একটা ক্লায়েন্টের প্রজেক্ট ডেলিভার করছি এবং একটা প্রফেশনাল পোর্টফোলিও ওয়েবসাইট স্পেশালি ল ফার্মের জন্য এটা তৈরি করা হয়েছে, ঠিক আছে, মানে লয়ারের জন্য। দেন পরবর্তীতে এটাকে আমরা শোকেস করছি, সেই শোকেসের মধ্যে আমরা কি কি, আমরা হোম রাখছি, কন্টাক্ট আস পেজ রাখছি, পোর্টফোলিও, ব্লগ এবং অ্যাবাউট আস পেজ, ঠিক আছে। এই 5টা পেজ আমরা রাখছি। পাশাপাশি এই 5টা পেজের মধ্যে আমি আমার কি করছি, ibarot.com অর্থাৎ এই যে ওয়েবসাইটটার লিঙ্ক, এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এই লিঙ্কটাতে আমি ক্লিক করি, ঠিক আছে। তো এই যে যখন এই লিঙ্কটা দিয়ে দিলাম সাথে সাথে কিন্তু আমার ওয়েবসাইটটা চলে আসলো। সো কোনো লয়ার যদি আপনার থাকে, দেখা যাবে কি আপনি একটা রিসেন্ট প্রজেক্ট লয়ারের নিয়ে করছেন এবং আপনার যে এইখানে আমি যে পিকচার গুলো অ্যাড করছি সেই পিকচার গুলো একটু কাটলো, ঠিক আছে। পিকচার গুলো যখন কাটলো তখন তার ভালো লাগলো, ঠিক আছে।
আচ্ছা, পিকচার গুলো যখন ঘাটলো তখন তার ভালো লাগছে, ঠিক আছে। তখন দেখা যাবে আমি কিন্তু এখানে কোনো মার্কেটিং পোস্ট করছি, আমি কোনো মার্কেটিং পোস্ট করি নাই। তখন দেখা যাবে কি ডিরেক্ট ক্লায়েন্টটা সুন্দর করে আপনার মেসেঞ্জারে আসবে, মানে এখানে মেসেজে আসবে, এসে আপনাকে বলতে পারে যে আচ্ছা আমাকেও কি এরকম টাইপের কোনো একটা ওয়েবসাইট বানায় দেওয়া যাবে। আমি বলতেছি না যে আপনি এই টাইপেরই রিপ্লাই পাবেন, বাট এইরকম একটা রিপ্লাই পাওয়ার আপনার কিন্তু সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এই জন্য আমরা রিসেন্ট প্রজেক্টের দিকে ফোকাস করব। রিসেন্ট প্রজেক্ট না থাকলেও নিজে নিজে রিসেন্ট প্রজেক্ট বানাবো। কিভাবে রিসেন্ট প্রজেক্ট বানাবো? আমরা খুব সুন্দর করে ইয়াতে চলে যাব, ইনভার্টো এলিমেন্টস এ চলে যাব। ইনভার্টো এলিমেন্টস থেকে ডিরেক্ট আবার কিন্তু এইভাবে ওয়েবসাইট ডাউনলোড দেওয়া যাবে না, তাহলে যে বায়ার খুব ভালো সে কিন্তু ধরে ফেলবে, ঠিক আছে। আমরা কি করবো, কিছু সেকশন নেবো, দুই একটা সেকশন বা চারটা সেকশন, পাঁচটা সেকশন নিয়ে আমরা খুব সুন্দর করে বলবো আমরা এই প্রজেক্টটা কোথাও ডেলিভারি করছি এটা বলবো না, আমরা বলবো প্র্যাকটিস পারপাসে আমি এটা তৈরি করছি, দেখেন তো কেমন লাগে, ঠিক আছে। দেন আপনি বলবেন যে আমার এই ওয়েবসাইটের মধ্যে বেস্ট বেস্ট ফিচার গুলো হচ্ছে এগুলো। বাট আপনার উপরের টাইটেলটা কি হবে, আমি প্র্যাকটিস পারপাসে এটা তৈরি করছি, দেখেন কেমন লাগতেছে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে রিসেন্ট প্রজেক্ট টাইপ কাজ, ঠিক আছে। সো রিসেন্ট প্রজেক্টটা কিন্তু অনেক হেল্প করে আপনাকে, যে শুধু ক্লায়েন্টের যেটা কাজ করবেন, মানে ধরেন আপনি 1 বছর পরে একটা কাজ এলেন, সেই কাজ যদি আপনি জমা দেন, মানে 1 বছর পরে আপনি রিসেন্ট প্রজেক্ট যদি শুরু করেন, ঠিক আছে, তাইলে কিন্তু হবে না। আপনাকে এখন থেকেই রিসেন্ট প্রজেক্টের দিকে যাইতে হবে। আর রিসেন্ট প্রজেক্ট গুলো নেবেন কোথায়, রিসেন্ট প্রজেক্ট গুলো ইনভার্টো এলিমেন্টস থেকে নিজের বুদ্ধি খাটায় খাটায় নেবেন, ঠিক আছে। বা অন্য কোনো লাইভ ওয়েবসাইট নেবেন, লাইভ ওয়েবসাইট থেকে কয়েকটা পেজ নেবেন, কয়েকটা পেজের ছবি নেবেন, নিয়ে খুব সুন্দরভাবে এভাবে বলবেন। বা মাঝে মাঝে বলতেও পারেন যে হ্যাঁ আমি রিসেন্ট এটা কাজ করছি, ঠিক আছে, এটা বলতে পারেন, সমস্যা নেই। বাট এগুলো আপনাকে হেল্প করবে। দেখেন আপনি কিছু কম্পারিজন টাইপের পোস্টও করতে পারেন, আপনি যে ঠিক ভাইয়া, আছে। আপনি যে লিঙ্কটা দিলেন, আমরা তো আর ওইভাবে লিঙ্ক দিতে পারবো না তাইলে। না এখনই দিবেন না তো, এখন দিবেন না তো। আর আমি সবগুলোতেই যে লিঙ্ক দিব তা তো না, আমি যে সবগুলোতে এই যে এই লিঙ্কটা দেবো, এই লিঙ্কটা তো আমি সবগুলোতে দিব না, কারণ হচ্ছে আমার মেইন যেটা প্রজেক্ট আমি যেটা নিজে করছি সেটাই শুধুমাত্র দিতে পারবো। আর বাকি যে প্রজেক্টটা দেবো সেটা দিলেই তো আমি ধরা খাবো, তাই না। ওখানে আমি তখন আর ওয়েবসাইটের লিঙ্কটা দেবো না, বুঝতে পারছেন, তখন আর ওয়েবসাইটের লিঙ্কটা দেবো না, যেটা ভাই কিন্তু বাকি বললেন আপনি যে সবকিছু আমরা কাজ আগে করবো। রিসেন্ট প্রজেক্টের ব্যাপারে যে পোস্ট গুলো দিব, তো সেই পোস্ট হুম। গুলা তো আমরা এখন দিতে পারতেছি না, যে মানে আপনার মতো করে কিভাবে আমরা প্রেজেন্ট করবো, কারণ একটু পরে আসি, এগুলো একটু পরে আসি, আমার ক্লাস এখন শেষ হয়নি, হ্যাঁ শেষ হোক তারপরে এগুলি নিচ্ছি কোশ্চেন। আচ্ছা, তাহলে এইটা গেল রিসেন্ট প্রজেক্ট। এখন আসেন কেস স্টাডি। কেস স্টাডি কি, কেস স্টাডি যে কোনো একটা ওয়েবসাইট নিতে পারেন, সেটা ইনভার্টো এলিমেন্টস হোক আর যে কোনো একটা ওয়েবসাইট, আমারই একটা ওয়েবসাইট বা আমি এইটাই নিলাম, ঠিক আছে। আমার মনে পড়ছে এইটা, বা হচ্ছে আমি সার্চ করছি যে বেস্ট লয়ার ওয়েবসাইট, আমার তখন সামনে এটা আসছে, বা সামনে অন্য একটা ওয়েবসাইট আছে, আমি সেই ওয়েবসাইটটা ইয়াটাকে নিয়ে নেবো, ঠিক আছে। ডোমেনটার ইউআরএলটা নিব, নিয়ে ওই কেস স্টাডিতে আমরা কি লিখি, আমরা যদি মানে এমনি থিসিস করতে যাই, থিসিস এর কেস স্টাডিতে কি থাকে, আসলে ওই থিসিসটা মানে ওইখানে কাজটা কিভাবে সম্পন্ন হয়েছে, কিভাবে আমরা কোশ্চেনিয়ার সার্ভে করছি, কিভাবে কি করছি না করছি, এগুলো বলি না। ঠিক সেম কাজটাই আমরা এখানে করব। আমরা ওই ওয়েবসাইটটাকে নেব, নিয়ে আমরা কি কি ওখানে ভালো ফিচার দেখছি আমরা সেইটা বলবো, ঠিক আছে। কে তৈরি করছে এটা সেটা আমরা মেনশন করব না, ঠিক আছে। আমরা জাস্ট ওই ওয়েবসাইটটাকে নেব, নিয়ে আমরা বলবো যে এটা এই সিএমএস দিয়ে তৈরি, এটা এখানে এই থিম ইউজ করা হয়েছে, এখানে এই প্লাগইন ইউজ করা হয়েছে, তো তারপরে এখানে 5টা পেজ আছে। তো এই জিনিসগুলো নিয়ে একটা কেস স্টাডি লিখবেন, এইটা করে আপনারা পোস্ট করা শুরু করবেন, ঠিক আছে। এখন আসেন আমি আমার ইয়াতে আসি। তাহলে কেস স্টাডি গেল, রিসেন্ট প্রজেক্ট গেল, মোটিভেশনাল টাইপ গেল, এবং ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর আপডেট সবগুলোই গেল। এবং অবশ্যই প্রত্যেকটা পোস্টের সাথে আপনাদের ছবি রাখতে হবে, ছবি যদি না রাখেন তাহলে পোস্টের ইমপ্রেশন কম হবে। আর হ্যাশট্যাগও আপনারা রাখবেন। এই 4টা পোস্ট গেল, এবং 4টা পোস্ট আমি কিন্তু উদাহরণ আপনাদেরকে দেখা দিলাম কিভাবে আপনারা এই 4টা পোস্ট কন্টিনিউ করবেন। আচ্ছা, এখন আসেন এই যে নোট টেকেন, আমি আপনাদের কোশ্চেন নেব পরে, একটু পরে। আমি নোট টেকেন যেটা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো এই নোটটা আপনারা নেবেন, সেটা হচ্ছে কি মেনটেন ইনস্টাগ্রাম উইথ ব্র্যান্ড ডিজাইন। আপনারা যদি ইনস্টাগ্রাম মেনটেন করতে চান, মানে ইনস্টাগ্রামে ধরেন যে আপনি পোস্ট করতে চান, তাহলে অবশ্যই আপনি একটা ব্র্যান্ড ডিজাইন বা ব্র্যান্ড কালার এটা সিলেক্ট করেই আপনি ইনস্টাগ্রামে নামবেন। ইনস্টাগ্রামে হুটহাট কিছু পোস্ট করবেন না, মানে মানে ধরেন যে আজকে একটা কালার দিয়ে করলাম, আরেকদিন আর একটা কালার দিয়ে করলাম। এটা থেকে ইনস্টাগ্রামে আপনার নিজের যদি একটা কালার থাকে, সেই কালারটা দিয়ে যদি করেন সবসময় সব পোস্ট, বা আপনার যদি কিছু টেমপ্লেট থাকে কিন্তু কালার সেম, ঠিক আছে, ওই টাইপের পোস্ট গুলো ইনস্টাগ্রামে বেশি ভালো লাগে। এবং কোনো একটা বায়ার যখন আপনাকে ভিজিট করতে আসবে,
কোনো একটা বায়ার যখন আপনাকে ভিজিট করতে আসবে, তখন যখন দেখবে যে আপনি অনেক অর্গানাইজড একজন ফ্রিল্যান্সার, তো তখন তাকে অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে? এইটা মাথায় রাখবেন। ইনস্টাগ্রাম, কারণ ইনস্টাগ্রাম পুরাটাই যেহেতু পিকচারের বেসিসে হয়, সো পিকচারটাকে আপনি ওই ব্র্যান্ডটাকে মেনটেন করার চেষ্টা করবেন। দেন পরে আসেন উইকলি 4 to 5 পোস্ট। এইটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে, সেটা যে প্ল্যাটফর্মই হোক, ঠিক আছে? কারণ আপনি কিন্তু একটা পোস্ট করেই সেইটা কিন্তু আপনি 5টা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছেন, বা 3টা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছেন, 4টাতে দিয়ে দিচ্ছেন। কিন্তু আপনাকে এইটা চিন্তা করতে হবে যে আমার উইকলি হচ্ছে 7 দিন, এই 7 দিনের মধ্যে অন্তত 4 থেকে 5টা পোস্ট যেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে থাকে, ঠিক আছে? এটা অবশ্যই মেনটেন করবেন। তারপরে আসেন মান্থলি 2 কেস স্টাডি। তার মানে কেস স্টাডি আপনারা 2টা করে করবেন মান্থলি। মান্থলি আপনারা 2টা, 15 দিন পর পর বা 10 দিন পর পর এরকম মান্থলি 2টা কেস স্টাডি থাকবে। এই কেস স্টাডি গুলো হচ্ছে আমি ওই যে বললাম, ডেমো ডিজাইন যাবেন, যে কোনো একটা ডেমো ডিজাইন নেবেন, নিয়ে ওখানে কি কি দেখতে পেয়েছেন এইটা সম্পর্কে লিখবেন। আর মান্থলি একটা রিসেন্ট প্রজেক্ট, ঠিক আছে? মান্থলি রিসেন্ট প্রজেক্ট আপনার নিজের যদি থাকে তাহলে তো অনেক ভালো, যদি নিজের না থাকে তাহলে হচ্ছে কোনো একটা নিবেন, নিয়ে ওইখানে তখন আর ইউআরএল ইউজ করবেন না। ইউআরএল ইউজ না করে একটা রিসেন্ট প্রজেক্টে পোস্ট করবেন, এবং ওই রিসেন্ট প্রজেক্টের পোস্টার সময় একটু সময় দিয়ে ভালো মতো করে পোস্ট করবেন। দেন আসেন ইউজিং হ্যাশট্যাগ। হ্যাশট্যাগের কথা আমি অলরেডি বলছি, ঠিক আছে? আচ্ছা, এখন এই জিনিসগুলো মেনটেন করবেন কোথায়? এই জিনিসগুলো মেনটেন করবেন ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল। আপনি আপনার যে ফেসবুক পেজ বা প্রোফাইল ক্রিয়েট করছেন সেখানে। কেননা টুইটারে আমরা এত বড় পোস্ট দিতে পারবো না, তো টুইটারে আমরা এই জিনিস মেনটেন করবো না। ইনস্টাগ্রামেও আমরা এত জিনিস দিতে পারবো না, এত লেখা দিতে পারবো না, সো সেই কারণে আমরা কি করবো, ইনস্টাগ্রাম শুধুমাত্র ব্র্যান্ড ডিজাইনটাকে রাখবো। অর্থাৎ আমরা যখন ডিজাইনটা করতে যাব, ওই যে পিকচারের ডিজাইনটা, পিকচারটাতে যেন কালারটা সেম থাকে, তাহলে আমরা আলটিমেটলি আমার ইনস্টাগ্রামও হয়ে যাবে এবং ওইটা দিয়ে আমাদের টুইটারও হয়ে যাবে। তো এই কাজগুলো আমরা করব অবশ্যই, ঠিক আছে? এই কাজগুলো করব, এবং আজকের কাছে আপনাদের কোনো অ্যাসাইনমেন্ট থাকছে না, ঠিক আছে? কারণ হইতেছে আপনি কয়টা করলেন না করলেন এইটাতে আমি যদি এখন ইন্টারাপ্ট করি তাহলে আর কি আহ, আহ, এটা ভালো ভালো হবে না, ঠিক আছে? এখন বাকিটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি উইকলি 5টাও করতে পারেন, উইকলি নাও করতে পারেন, ঠিক আছে? আমার দেখায় দেওয়ার দায়িত্ব, আমি এটা আপনাদের দেখায় দিলাম। এবং আগামী 10 দিন, আগামী 10 দিনের ভিতরে কেউ কোনো লিঙ্ক পুশ করবেন না। আমরা হয়তো খুব ইয়ে থাকবে যে আচ্ছা ভাই বলছে, ভাই তো আর দেখতে আসছে না, আমি আসলে দেখতে যাচ্ছি না, ঠিক আছে? কিন্তু আপনারা যদি লিঙ্ক পুশ করেন, আপনার পোস্টের ইমপ্রেশনই কমবে, আপনার নিজের যে প্রোফাইল আছে সেটারই হেলথ কমতে থাকবে, ঠিক আছে? তো যখন যেটা দরকার হবে অবশ্যই আমি জানাবো। শুধু আমার সাথে যদি আগাইতে চান তাহলে এভাবে আগান, আর যদি বলেন যে না নিজেই আগাই, তাহলে নিজেই আগাইতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এই জিনিসটা হচ্ছে নোট টেকেনের মধ্যে আমাদের থাকতেছে, এগুলো আমরা মেনটেন করবেন সবকিছু। আর এইটা হচ্ছে, হ্যাঁ, তাহলে হচ্ছে আজকে আমাদের ক্লাসটা আর কি এরকমই ছিল, ঠিক আছে? তো এখন আপনারা কোশ্চেন করেন, আমি এটা অফ করে দিই, আগে রেকর্ডিং অফ করে দিচ্ছি, আপনারা কোশ্চেন করেন। স্যার অ্যাটেন্ডেন্স ভাই আমার attendance